ঘটাচ্ছে। আচ্ছা সরি, ফাংশনালিজমে আসি। মানে আমাদের যে মেন প্রশ্নটা ছিল কি ছিল, ফাংশনালিজম আর স্ট্রাকচারাল ফাংশনালিজম, মানে এদিকে ব্রাউন আর এদিকে ম্যালিনোস্কির পার্থক্য কি। ফাংশনালিজমে ঢোকার আগে তোমাদের আমি আরো কয়েকটা কথা বলবো, সেটা হচ্ছে যে এবার আমরা বুঝি ফাংশনালিজম মানে কি। ফাংশনালিজম এর বাংলাটা সাধারণত লেখা থাকে ক্রিয়াবাদ, কার্যবাদ। ক্রিয়াবাদ, ক্রিয়াবাদ লেখা থাকে, ঠিক আছে, যে ফাংশন বলতে ক্রিয়া বলে, যে আমরা কোনো একটা ক্রিয়া করছি সেটা। তো তাই যদি হয়ে থাকে তাহলে ক্রিয়াবাদ, ফাংশনালিজম কেমন ক্রিয়া, সামাজিক ক্রিয়া। খুব সহজে যদি উদাহরণ বুঝতে হয় তাহলে হচ্ছে আমাদের মৌমাছির চাক দেখতে হবে। মৌমাছির চাক, ঠিক আছে, ছোট 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 খোপ, সেই খোপটা মিলে একটা বড় চাক তৈরি করেছে। ওই বড় খোপ মানে ছোট ছোট যে খোপগুলো, ওগুলো হচ্ছে পার্টস অফ সোসাইটি। বড় যে চাকটা তৈরি করে সেটা হচ্ছে সিস্টেম। তাহলে আমি বড় চাকটাকে বলছি সোশ্যাল সিস্টেম, ছোট ছোট খোপগুলোকে বলছি পার্টস। ধরো এমন কোনো মৌচাক দেখেছো যে পুরো সিস্টেমটা কি দারুণ হয়ে রয়েছে আর মাঝের পার্টস গুলো খোবলা, মানে মাঝে কোনো পার্টসই নেই, মানে মাঝে যে ওই চৌকো চৌকো, চৌকো না, ওগুলো ডায়মন্ড শেপের, মেবি ডায়মন্ড শেপের যে ঘরগুলো হয়, তো ওই শেপগুলো নেই, মাঝে ফুকো, সম্ভব না। পুরো সিস্টেমটা একটার ওপর আরেকটা এইভাবেই গঠিত হয়, পুরো চাকটা। তুমি বলতে পারো না যে মাঝের ওই জায়গাগুলো বাদ গেছে বা মাঝের ওই জায়গাগুলো বাদ রাখলেও কোনো সমস্যা নেই। যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে যদি কোনো একটা আমাদের সিস্টেম চালাতে হয়, সেগুলো প্রত্যেকটা নির্দিষ্ট কতগুলো পার্টসের উপর ডিপেন্ড করে তৈরি হবে। কোনো একটা পার্টস যদি নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায়, বসে যায়, তাহলে পুরো সিস্টেমটা ভেঙে পড়বে। আমি বললাম পার্টসের কথা, আমি বললাম সিস্টেমের কথা। তাহলে এই পার্টস গুলোর ফাংশনের ওপরই তো এই সোশ্যাল সিস্টেমটা চলতে থাকে। তাহলে কোনো সমাজ, সমাজ মানে হলো সোশ্যাল সিস্টেম, পার্টস মানে হলো ভেরিয়াস ইনস্টিটিউশনস, অর্গানাইজেশনস, ইন্ডিভিজুয়ালস, ইটিসি। এই আমরা ইন্ডিভিজুয়ালস, এই ইনস্টিটিউশনস, এই অর্গানাইজেশন, এরা ফাংশন করে বলেই তো পুরো সোসাইটিটা অ্যাজ আ সিস্টেম চলতে থাকে বা কন্টিনিউ হয়। বলো কি বুঝলে আর কি বুঝলে না। তোমার শরীর, আমাদের যে বডি, এটাকে আমি বলছি সোশ্যাল সিস্টেম। পার্টস, পার্টস মানে বলছি আমাদের ভেতরে যা যা রয়েছে, ঠিক আছে, ওই অগ্নাশয়, কি কি ক্ষয় হয়, ঠিক আছে, ফুসফুস থাকে, হৃৎপিণ্ড থাকে, যকৃৎ থাকে, আর কি কি থাকে, সেগুলোকে আমি পার্টস বললাম। পুরো বডিটাকে আমি সিস্টেম বললাম। কোনো একটা পার্টস কাজ করা বন্ধ করে দিল, বডি চলবে না। ফুসফুসের কাজ হার্ট করতে পারবে না, হার্টের কাজ ফুসফুস করতে পারবে না। যেই মুহূর্তে কোনো একটা বডি পার্ট কাজ করা বন্ধ করে দেবে, অন্যান্য সিস্টেমরা আপ্রাণ চেষ্টা করবে সেই বডি পার্টটাকে সচল করার। যখন দেখবে যে সেটা সম্ভব হচ্ছে না, তখন সেই পার্টটাকে রিপ্লেস করার জন্য আমরা অন্য কোনো মেশিনারি বাইরে থেকে বসাই। লক্ষ্য একটাই, যে কোনো একটা পার্ট ফাংশন করা বন্ধ করে দিয়েছে, সেই ফাংশনটা যদি বন্ধ হয়ে যায় তাহলে পুরো সিস্টেমটা ভেঙে পড়বে। সিস্টেমকে ভেঙে পড়তে দেওয়া চলবে না, তাই প্রত্যেকটা পার্ট যেন সমানভাবে কাজ করে। তাই কোনো পার্ট যদি ভেঙে যায়, বসে যায়, নষ্ট হয়ে যায়, আইদার সেটাকে আবার নতুন করে স্টার্ট দেওয়া বা সেই জায়গাটাকে রিপ্লেস করা। বলো কোনো প্রশ্ন? রিপ্লেস করার ব্যাপারটা একটা উদাহরণ দিয়ে বলো না। রিপ্লেস করা বুঝলাম হলো যে তুমি একটা বিউরোক্র্যাটস, তুমি একটা আমলা, তুমি ঘুষ খাচ্ছ, তোমাকে আমি সরিয়ে দিলাম। কারণ তুমি যদি বেশি দিন সেখানে থাকো, ওই যে পঞ্চায়েতের স্ট্রাকচারটা সেটা ভেঙে পড়বে, তাই তোমাকে সরিয়ে একটা নতুন আমলা নিযুক্ত করা হলো। ও, বুঝতে পেরেছি। তুমি গে ম্যারেজের কথা বলছো, ইনস্টিটিউশন, মানে ম্যারেজ একটা ইনস্টিটিউশন, সেখানে আমরা শুধুমাত্র জানি যে একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করবে, একটা মেয়ে একটা ছেলেকে বিয়ে করবে, তুমি গে ম্যারেজের কথা বলছো। তোমাকে আমরা তীব্রভাবে প্রতিবাদ করে সরিয়ে দেবো সমাজ থেকে, এক ঘরে করে দেবো। কারণ তুমি যদি আজ গে ম্যারেজ করো,
তাহলে কালকে অন্যজন গে ম্যারেজের জন্য দাবি তুলবে, পুরো ম্যারেজ সিস্টেমটা ভেঙে পড়বে, সে কারণে আমি তোমাকে সরিয়ে দেবো। তাহলে পুরো সোসাইটিটাই একটা সিস্টেম, যেগুলো আমাদের মতো বিভিন্ন পার্টসের দ্বারা চলছে। সেটাকে আমি নানা রকম নাম দিতে পারি, ইন্ডিভিজুয়াল বলতে পারি, অর্গানাইজেশন বলতে পারি, ইনস্টিটিউশন বলতে পারি, ফোকওয়েজ বলতে পারি, নর্মস বলতে পারি, ইডিওলজি, এথিক্স, অনেক কিছু বলতে পারি। সেই পার্টস গুলো যদি ঠিকঠাক কাজ না করে পুরো সিস্টেমটা ভেঙে পড়বে। তাই পার্টস গুলোকে যেন ঠিক, পার্টস গুলো যেন নিজের ফাংশন নির্দিষ্টভাবে করে, এন্ড দ্যাট ইজ ফাংশনালিজম। ফাংশনালিজম বোঝা হলো। হ্যাঁ, এখন আমরা ব্রাউন আর ম্যালিনোস্কিতে ঢুকিনি। চোখের সামনে দেখতে পাচ্ছি মেন স্কুলস অফ ফাংশনালিজম, সেটাকে দুই ভাগে ভাগ করা রয়েছে, ম্যালিনোস্কিস ফাংশনালিজম, র্যাডক্লিফ ব্রাউন স্ট্রাকচারাল ফাংশনাল অ্যাপ্রোচ। এভলিউশনিজম বুঝলাম, ডিফিউশনিজম বুঝলাম, সেই দুটোকে ক্রিটিক করে ফাংশনালিজমের জন্ম হয়েছিল। ফাংশনালিজমকে আমরা বুঝলাম, বোঝার পরে দেখছি সেটাকে দুটো ভাগে ভাগ করা যায়, এবং এই দুটো ভাগেরই ডিফারেন্স আমাদের কাছে চেয়েছে। এইটা শুরু করার আগেও কিছু সতর্কতা বাণী দিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে কোনো থিওরি বোঝা এবং বোঝানো খুবই শক্ত এবং খুবই সহজ কাজ, খুবই শক্ত কাজ এবং খুবই সহজ কাজ। শক্ত এই কারণে বলবো, থিওরি মানে হলো একটা বিমূর্ত ধারণা, মানে একটা অ্যাবস্ট্রাক্ট নোশন, যে জিনিসটাকে চোখে দেখা যায় না, স্পর্শ করা যায় না, এরকম একটা জিনিস আমরা বুঝছি, দ্যাট ইজ নোন অ্যাজ থিওরি। সেই জিনিসটাকে আমরা বুঝছি, তাহলে কতটা সমস্যার বিষয়, যে জিনিসটা আমাদের চোখের সামনে নেই, তাহলে আমাদের ভেবে 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 এগোতে হবে। তার মানে আমাদের একটু কল্পনা প্রবণ হতে হবে, আমাদেরকে উদাহরণের সাথে মিলিয়ে মিলিয়ে নিজের মতো করে বুঝতে হবে থিওরিকে বোঝার জন্য। তাহলে যে বোঝাচ্ছে সম্পূর্ণটা তার উপর ডিপেন্ড করে না, যে বুঝছে কিছুটা তার উপরও ডিপেন্ড করে, যে সে কতটা সেই জিনিসগুলো বুঝে নিজের মতো করে কল্পনা করে নিচ্ছে। তো থিওরিটাকে এই কারণে বলি যে বোঝানোটা খুব শক্ত কাজ এবং খুব সহজ কাজ। সহজ কাজ কেন? থিওরিকে চাইলে 8-10 পাতা জুড়ে বোঝানো যায়, থিওরি চাইলে জাস্ট 2-3টে স্লাইডে বুঝিয়ে দেওয়া যায়। যে বুঝছে সে 8-10 পাতাও বুঝতে পারবে, আবার যে বুঝছে সে 2-3টে স্লাইডও বুঝতে পারবে। কিন্তু আমাদের যেহেতু এখন দাবিটা হচ্ছে যে প্রশ্নের উত্তরটা যেন আমরা লিখে দিয়ে আসতে পারি, তাই আমরা চেষ্টা করব এক্স্যাক্ট বিষয়টা বোঝার এবং অল্প করে বোঝার। সেই কারণে আমি পড়েছি অনেক বই, আমি জানি অনেক থিওরি, আমি জানি অনেক জেরক্স, কিন্তু আমরা পড়বো একটা নির্দিষ্ট জায়গা থেকে, যেখান থেকে আমার নোটস লেখার যে খিদেটা অ্যাজ ওয়েল অ্যাজ থিওরিটাকে বোঝার যে খিদেটা, দুটো মিটবে। ঠিক? আমি এই কারণে একটা সিম্পল স্লাইড বেছে নিয়েছি। কি লেখা রয়েছে এই স্লাইডটায়? মেন স্কুলস অফ ফাংশনালিজম, যেখানে স্পষ্ট ভাষায় আমাকে বলছে যে দুটো ভাগে ভাগ করা হয়েছে। শুরু করেছে কার হাত ধরে? ম্যালিনোস্কির ফাংশনালিজমের হাত ধরে। ম্যালিনোস্কির ফাংশনালিজমে কি লেখা রয়েছে? তাহলে ম্যালিনোস্কি ছিল একজন অ্যানথ্রোপোলজিস্ট। কোথাকার অ্যানথ্রোপোলজিস্ট? পোল্যান্ডের অ্যানথ্রোপোলজিস্ট, and is one of the most famous anthropologists of 20th century. Malinowski at times is also known as father of ethnography due to his extensive fieldwork. Fieldwork কি আমরা জানি, এথনোগ্রাফির বাবা বলা হতো এনাকে। ইনি ট্রোব্রিয়ান্ড আইল্যান্ডের ওপর একটা গবেষণা করেছিলেন, সেখানে ছিলেন, থেকেছিলেন, দেখেছিলেন, বুঝেছিলেন। হি ওয়াজ স্ট্রংলি ফাংশনালিস্ট, উনি ফাংশনালিস্ট ছিলেন। ঠিক আছে, বুঝলাম। দিস ক্যান বি আন্ডারস্টুড ইন ফলোইং টু ওয়েজ। তাহলে দুই ভাবে আমরা তার ফাংশনালিজমটা বোঝার চেষ্টা করছি। তিনি বিশ্বাস করতেন all customs and institutions in a society are integrated and interrelated, so that if one changes, the other would changes as well. Each then is a function of the other. বাংলায় যদি বলি, আমাদের সমাজের যত রীতিনীতি এবং প্রতিষ্ঠান আছে, প্রত্যেকে একে অপরের সাথে আন্তঃসম্পর্কিত এবং একে অপরের সাথে যুক্ত। এতটাই তারা যুক্ত যে কোনো রীতিনীতি বা কোনো প্রতিষ্ঠানের যদি একটু চেঞ্জ আসে, তাহলে সেটার এফেক্ট পুরো সমাজে এবং অন্যান্য ইনস্টিটিউশন এবং অন্যান্য রীতিনীতিতেও পড়বে। তাই ইচ দেন ইজ এ ফাংশন অফ দ্য আদার। তাহলে একটার সাথে আরেকটার ফাংশন রিলেটেড। বলো, এই লাইনটা বুঝতে কোনো সমস্যা? ফাংশনালিজমের সাথে মিল পাচ্ছ তো? ফাংশনালিজম কেমন বলেছিল, ওই সিস্টেম, পার্টস, ফাংশনের কথা, এখানেও কিন্তু আমরা ওই একই কথাই পাচ্ছি, যে কাস্টমার ইনস্টিটিউশন একে অপরের সাথে রিলেটেড
এতটাই রিলেটেড, ইন্টার রিলেটেড আর ইন্টিগ্রেটেড যে একটাই চেঞ্জ আসলে পুরোটাতেই চেঞ্জ আসে। এক্সাম্পল দিয়েছে, খুব সুন্দর এক্সাম্পল দিয়েছে, উনি ওনার মতো এক্সাম্পল দিয়েছে, তোমরা পড়ে নিও, আমি আমার মতো এক্সাম্পল দিই। বলছে যে আমি কোনো একটা সমাজের জাতিভেদ প্রথা বা আমি ভারতবর্ষের হিন্দু এবং মুসলিমের যে সম্পর্ক সেটার বিষয়ে স্টাডি করতে চাইছি। সেটা যদি আমাকে স্টাডি করতে হয় তাহলে আমাকে আগে ভারতবর্ষের ইতিহাস, ভারতবর্ষের সমাজ, ভারতবর্ষের রাজনীতি, ভারতবর্ষের অর্থনীতি সবটা স্টাডি করতে হবে। তারপর গিয়ে আমি ভারতবর্ষের হিন্দু এবং মুসলিমের সম্পর্ক স্টাডি করতে পারবো। তাহলে কিভাবে দেখতে পাচ্ছি যে একটা জিনিস আরেকটা জিনিসের সাথে ইন্টার রিলেটেড অ্যান্ড ইন্টিগ্রেটেড, যে একটাকে স্টাডি না করে বা একটাকে না বুঝে আরেকটাকে আমরা বুঝতে পারবো না, অ্যাজ ওয়েল অ্যাজ কোনো একটাই যদি চেঞ্জ আসে আরেকটার উপর চেঞ্জ আসবে। ধরো অর্থনীতি, অর্থনীতির মধ্যে যদি চেঞ্জ আসে, ফর এক্সাম্পল আমাদের যদি অর্থনীতি খুব এস্টাবলিশ হতো, যে আমরা খুব সবাই রিচ, তাহলে আমরা দেখতাম না যে সংখ্যা গুরুরা বেশি জব পাচ্ছে না সংখ্যা লঘুরা বেশি জব পাচ্ছে। আমরা দেখতাম না যে এসসি এসটি ওবিসিরা বেশি জব পাচ্ছে না জেনারেলরা বেশি জব পাচ্ছে। তাহলে কিভাবে অর্থনীতি মানে সম্পর্ক, মানুষের সম্পর্ক বুঝতে গেলে অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, ধর্ম এগুলোকে স্টাডি করতে হয়। সেটাই উনি বলেছিলেন যে আমাদের সমাজের প্রতিষ্ঠান এবং কাস্টমস এতটাই ইন্টিগ্রেটেড আর ইন্টার রিলেটেড যে কোনো একটা চেঞ্জ আসলে আরেকটাই চেঞ্জ আসে, আর কোনো একটা স্টাডি করতে হলে আরেকটা স্টাডি করতে হবে, একটাই চেঞ্জ আসলে পুরো সমাজেই চেঞ্জ আসবে। আর কি বলেছিল, এটা ছিল হচ্ছে তার মানে ম্যালিনস্কির ফার্স্ট স্ট্যান্ড, মানে প্রথম যে দুটো বিষয়ের মাধ্যমে তো আমরা বুঝবো যে টু ওয়েজ, এটা গেল ছিল হচ্ছে ওর প্রথম পন্থা, মানে ফাংশনালিজমকে ডেসক্রাইব করা। দ্বিতীয় পন্থা ছিল দ্য সেকেন্ড স্ট্র্যান্ড। সেকেন্ড স্ট্র্যান্ড, স্ট্র্যান্ড মানে সাধারণত সুতো বোঝায়। The second strand of Malinowski's functionalism is known as needs. নিডস এর আমি বাংলা করব না, কারণ নিডস এর বাংলা করলে পরবর্তী ক্ষেত্রে আবার ব্রাউন বোঝাতে গেলে সমস্যা হবে। নিডস মানে আমরা জানি সবাই। Malinowski believed that human beings have a set of universal biological needs. আমাদের কিছু জৈবিক চাহিদা থাকে এবং পৃথিবীর যে কোনো মানুষেরই এই জৈবিক চাহিদা থাকে। আমাদের সেক্সুয়াল নিড, বায়োলজিক্যাল নিড, বংশগতিক্যাল নিড প্রত্যেকটা, তার মানে এগুলো হচ্ছে আমাদের ইউনিভার্সাল বায়োলজিক্যাল নিড। কে পূরণ করে? লেখা রয়েছে পরের লাইনেই, ভেরিয়াস কাস্টমস অ্যান্ড ইনস্টিটিউশনস আর ডেভেলপড টু ফুলফিল দোজ নিডস। মানে আমাদের যত নিয়ম কানুন নীতি এবং আমাদের যে প্রতিষ্ঠান সেগুলো তৈরিই হয়েছে, সেগুলো জন্মই নিয়েছে আমাদের এই নিডস গুলোকে পূরণ করার জন্য। খিদে পাচ্ছে, খেতে দিচ্ছে। কোন ইনস্টিটিউশন? ফ্যামিলি। বয়স হয়েছে, সেক্সুয়াল আর্জ আসছে, বিয়ে দিচ্ছে। কোন ইনস্টিটিউশন? ম্যারেজ। খাবো কি? টাকা ইনকাম করতে হবে। কোন ইনস্টিটিউশন পূরণ করছে? ইকোনমি। আমাদের মধ্যে একটা শিল্পী সত্তা থাকে, সেই চাহিদাটাকে আমরা মেটাতে চাই। শিক্ষা পাবো কোথা থেকে? কোন ইনস্টিটিউশন পূরণ করছে? এডুকেশন। বোঝা গেল কি বলছি? মুখে বললাম, এবার দেখাবো। খুব সুন্দর করে চার্ট করে দিয়েছে। দেখো, ড্রাইভ টু ব্রিথ, গ্যাসপিং ফর এয়ার, ইনটেক অফ অক্সিজেন, স্যাটিসফ্যাকশন, এলিমিনেশন অফ CO2। মানে এখানে উনি দিয়েছেন যে সাধারণত আমাদের যে ইম্পালস গুলো থাকে তার জন্য আমরা কি করি আর তার জন্য যে স্যাটিসফ্যাকশনটা আমরা পাই। খুবই স্বাভাবিক বিষয় যে যখন খিদে পাই, ইম্পালস কি? হাঙ্গার। কি করি? খাবার খাই। স্যাটিসফ্যাকশন কি? সেটা স্যাচুয়েট হচ্ছে। তাহলে এখানে হচ্ছে আমাদের বিভিন্ন বায়োলজিক্যাল নিডস এর ইম্পালস গুলো দিচ্ছে, সেটাকে মেটানোর জন্য আমরা কি করছি দিয়েছে, এবং সেটার মাধ্যমে আমরা কি স্যাটিসফ্যাকশন পাই সেটা দিয়েছে। এইখানে একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যে আপাতত আমরা কোনো ইনস্টিটিউশনের নাম পাইনি, কিন্তু এই স্যাটিসফ্যাকশন গুলো এতটাই মারাত্মক যে এগুলো যদি আমরা পূরণ না করি তাহলে আমরা বেঁচে থাকতে পারবো না। এইবার আসছে আসল জিনিস। দেখো, বেসিক নিডস কি? মেটাবলিজম। বেসিক নিডস কি? রিপ্রোডাকশন।
বেসিক নিডস কি? বডিলি কমফোর্ট। বেসিক নিডস কি? সেফটি। পাশাপাশি লেখা রয়েছে কোন কোন কালচারাল রেসপন্স সেগুলো মেটায়। যেমন ধরো রিপ্রোডাকশন, যে আমরা আমাদের বংশটাকে এগিয়ে নিয়ে যেতে চাই, কিসের মাধ্যমে এগোবে? আত্মীয়তা। বডিলি কমফোর্ট চাই, কিসের মাধ্যমে এগোবে? শেল্টারের মাধ্যমে। সেফটি চাই, কিসের মাধ্যমে পাবো? প্রোটেকশনের মাধ্যমে। তাহলে দেখো ভাগটা কত সুন্দর করে এবং সূক্ষ্মভাবে দিয়েছে, যে একবারে বলে দেয়নি। আমি যেমন ডিরেক্ট বলে দিলাম যে এটা হলো আমাদের বায়োলজিক্যাল নিড আর এই ইনস্টিটিউশন গুলো মেটায়, এরা আবার ইম্পালস অনুযায়ী, অ্যাক্ট অনুযায়ী, স্যাটিসফ্যাকশন অনুযায়ী ভাগ দিয়েছে। তারপর আবার বেসিক নিডস এবং সেই বেসিক নিডস গুলো কোন কোন কালচারাল রেসপন্সের দ্বারা মেটানো হয় সেটার ভাগ দিয়েছে। না, আর কোনো ভাগ পেলাম না। তাহলে আমি যেটা বললাম ওটা অনেকটা ব্রড ওয়েতে বলেছি, ওনারা যেটা বললেন সেটা অনেকটা ছোট ওয়েতে বললেন। ঠিক আছে, আমরা ম্যালিনোসকে আরো ছোট ছোট করে বোঝার চেষ্টা করব। আচ্ছা, এত অবধি বলো কারোর কোনো সমস্যা হলো কিনা? না, একটু বুঝিয়ে তারপর আমি ওই হাই হ্যান্ড রিটেনটাই যাচ্ছি। যে আমাদের যে বিভিন্ন বায়োলজিক্যাল নিডস গুলো থাকে, দেখো আমি বারবার নিডস কথাটা ব্যবহার করছি, হ্যাঁ, সেই নিডস গুলোকে সোসাইটাল কাস্টমস এন্ড ইনস্টিটিউশন মেটায়। ঠিক, the function of any practice was the role it played in satisfying these biological needs such as need of food, shelter, etc. যেটা আমরা পেলাম ওখানে ওই ছোট ছোট ভাগগুলোর মাধ্যমে। এইখানে কতগুলো আমরা ইম্পর্টেন্ট লেখা পাবো। Malinowski looked at culture, need of people and thought that the role of culture is to satisfy needs of people. According to Malinowski, সংস্কৃতির কাজই হলো আমাদের বিভিন্ন নিডস গুলো পূরণ করা। দেখে নাও আরেকবার। সংস্কৃতির কাজই হলো আমাদের যে নিডস গুলো সেগুলো পূরণ করা, সেটা হাইজিন হোক, ট্রেনিং হোক, অ্যাক্টিভিটিস হোক, প্রোটেকশন হোক, শেল্টার হোক। কেউ অস্বীকার করতে পারবে না যে এইগুলোর সাথে কালচার কিভাবে যুক্ত। তোমার প্রোটেকশন চাই, সেটাও দেখো সমাজের নির্দিষ্ট একটা কাস্টমস বা ইনস্টিটিউশনের দ্বারাই হয়ে থাকে। তোমার কোনো একটা বিষয়ে ট্রেনিং চাই, সেটাও সমাজের নির্দিষ্ট কোনো কাস্টমস এবং ইনস্টিটিউশনের দ্বারাই হয়ে থাকে। তোমার হাইজিন চাই, সেটাও সমাজের নির্দিষ্ট কোনো কাস্টমস এবং ইনস্টিটিউশনের দ্বারাই হয়ে যায়। তাহলে অ্যাকর্ডিং টু ম্যালিনোস্কি 2+2 4, যে আমাদের বেসিক নিডস গুলো কালচার পূরণ করবে, তাই কালচারের কাজ হলো আমাদের বেসিক নিডস পূরণ করা। Malinowski identified 7 biological needs of individuals. দেখি তো এখানে 7 ছিল কিনা। হ্যাঁ হ্যাঁ, দেখো পুরো 7টা আছে। ঠিক আছে, তাহলে আমাদের যে এই 7টা বেসিক নিডস সেটাকে কালচার কিভাবে মেটাচ্ছে সেটাই উনি বলেছেন। Due to the emphasis on biological needs in Malinowski's approach, his functionalism is also known as biocultural functionalism. এত বেশি উনি আমাদের বায়োলজিক্যাল নিডস এর উপর জোর দিয়েছিলেন এবং সেটাকে কালচার কিভাবে মেটাচ্ছিলেন, বা উনি বলছে যে কালচার জন্মই নেয় আমাদের বায়োলজিক্যাল নিডস মেটাবার জন্য, যে তার থিওরিটাকে আমরা বায়োকালচারাল ফাংশনালিজম বলি। ওকে, অ্যাকর্ডিং টু ম্যালিনোস্কি, কালচার ইজ আ নিড সার্ভেইং সিস্টেম, যে সংস্কৃতি মানেই হচ্ছে আমাদের ইচ্ছা বা চাহিদাগুলো পূর্ণ করবে। Cultural IOS, a system which satisfies needs such as food, reproduction, security, health, protection, etc. পড়ে ফেলেছি আমরা। As Malinowski gave importance to individual needs, needs কোথা থেকে আসে? এখান থেকে আসে, এখান থেকে, মস্তিষ্ক থেকে। সেই কারণে উনি এটার নাম কি দিলেন? সাইকোলজিক্যাল ফাংশনালিজম অর বায়োকালচারাল ফাংশনালিজম বলা হয়। এই যে সুন্দর করে তালিকাটা দেখতে পাচ্ছ, ম্যালিনোস্কিস ফাংশনালিজম, বায়োকালচারাল ফাংশনালিজম, সাইকোলজিক্যাল ফাংশনালিজম, কোনটাকে কেন বায়োকালচারাল বলে এবং কেন সাইকোলজিক্যাল ফাংশনালিজম বলে, এটা আমাদের কাছে ক্লিয়ার। এইটা কোনো একজন ভদ্রলোকের ইউপিএসসির নোটস, হ্যান্ড রিটেন নোটস, ভালো লাগলো খুব। ম্যালিনোস্কির বিষয়ে সে লিখেছে, দেখো কিভাবে লিখেছে। বায়োকালচারাল ফাংশনালিজম, সাইকোলজিক্যাল ফাংশনালিজম। ইন্ট্রো। Nature of Poland studied psychology, suffering,
টিবি ওয়েন্ট টু অস্ট্রেলিয়া, রিড জেমস ফ্রেজার। তাহলে যেটা বলতে চাইছি যে উনি পোল্যান্ডের লোক ছিলেন। প্রথমে হচ্ছে সাইকোলজি নিয়ে উনি অনেক পড়াশোনা করেছিলেন, পরবর্তীকালে তিনি অস্ট্রেলিয়া গেছিলেন, স্ট্রবেরিয়ান আইল্যান্ডে গিয়ে তিনি স্টাডি করেছিলেন এবং জেমস ফ্রেজারের লেখা পড়ে উনি খুব অনুপ্রাণিত হয়েছিলেন। জেমস ফ্রেজার আর গোল্ডেন ব, এই গোল্ডেন ব মানে এটা একটা বই, ঠিক আছে, এই গোল্ডেন ব লেখাটা পড়ে উনি এতটা উদ্বুদ্ধ হন যে তিনি একটা অ্যানথ্রোপোলজিস্ট হয়ে যান। কি ম্যালিনোস্কি, কি ব্রাউন, এরা আগে অন্য কিছু ছিল, পরবর্তীকালে অন্য কিছু হয়। তো এদের এটা একটা স্বভাব চরিত্র বা এতটাই গুণ যে একটা লেখা পড়লো, জেমস ফ্রেজারের গোল্ডেন ব বলে একটা লেখা পড়লো, সেটা পড়ে উনি অ্যানথ্রোপোলজিস্ট হয়ে গেলেন, স্ট্রবেরিয়ান আইল্যান্ডে চলে গেলেন সেগুলো স্টাডি করতে। Studied Australian Aboriginals, reached to Papua New Guinea, Trobriand Island, lived there for 3 years to did field study। 3 বছর ধরে থেকে ট্রব্রিয়ান আইল্যান্ডে তিনি ফিল্ড স্টাডি করলেন, সেখান থেকে ডেটা কালেক্ট করলেন। গেভ থিওরি অফ বায়োকালচারাল ফাংশনালিজম। বাহ, কত সুন্দর, দেখো ছোট্টর মধ্যে নিজেদের পড়ার মতো করে খুব সুন্দর করে বানিয়ে লিখেছে। বুক ফ্যামিলি অ্যামং অস্ট্রেলিয়ান অ্যাবরিজিনস, গেভ দ্য থিওরি অফ ফাংশনালিজম ইন টার্মস অফ নিডস। এত অব্দি বুঝলে কোনো সমস্যা হওয়া উচিত না। দেখো আমরা কিন্তু এগুলো পড়ে ফেলেছি, দেখো কি সুন্দর আমরা যেটা পড়েছি সেটাকেই ছোট ছোট কথায় লিখে রেখেছে। প্রেমিসেস অফ বায়োকালচারাল ফাংশনালিজম কি ছিল? টু স্টাডি বায়োকালচারাল ফাংশনালিজম গেভ বেসিস প্রেমিসেস অফ নিড থিওরি। All individuals have needs. Needs are primarily biological, satisfied by cultural mechanism. When primary needs are satisfied by other needs arise. When primary needs are satisfied, other needs arise. আমাদের যখন মানে সায়ন্ত যে প্রশ্নটা করেছিল যে বায়োলজিক্যাল আর সাইকোলজিক্যাল, সেটাই কিন্তু আসলে এই কথাটাই যে আমাদের যখনই প্রাইমারি নিড গুলো পূরণ হয়ে যায় আমাদের আরো নিড আসে এবং সেটাকেও কিন্তু কালচার পূর্ণ করে। Thus culture is need satisfying mechanism, পড়েছি আমরা অলরেডি। When individual needs are fulfilled, society's needs get fulfilled। যখন কোন একটা ব্যক্তির চাহিদা পূরণ হবে তখনই একমাত্র সমাজের চাহিদা পূরণ হবে। তাহলে ব্যক্তির চাহিদা মেটাবার জন্য সমাজ কালচারকে তৈরি করেছে যাতে ব্যক্তির চাহিদা মেটে আর যার ফলে সমাজের চাহিদা মেটে। খুব সূক্ষ্ম বিষয় কিন্তু ইন্টারেস্টিং। কেউ আছো যে বিষয়গুলো বুঝতে পারছো না বা সমস্যা বলে মনে হচ্ছে? বলো, তাহলে আবার বোঝাবো। As individuals is a part of society। এখানে আবার একটা চার্ট দিয়েছে, কন্টিনিউইটি অফ সোসাইটি, ইন্ডিভিজুয়াল নিডস। এখানে চার্টটার মাধ্যমে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যে কিভাবে কালচার আমাদের নিড গুলোকে পূরণ করে, নিড ইন্ডিভিজুয়াল নিড গুলোকে পূরণ করছে আর ইন্ডিভিজুয়াল নিড এই সোসাইটির কন্টিনিউইতে সাহায্য করছে। দেখো এই যে কালচার, কালচার থেকে নিড, স্যাটিসফাইড বাই কালচার, নিড গুলো কালচার দ্বারা স্যাটিসফাইড হচ্ছে, ইন্ডিভিজুয়াল নিড গুলো পূরণ হচ্ছে যার ফলে আমরা সার্ভাইভ করছি, আমাদের নিজেদের ইন্ডিভিজুয়াল নিড পূরণ হচ্ছে তাই সোসাইটাল ইন্ডিভিজুয়াল নিড পূরণ হচ্ছে আর যার ফলে সোসাইটি চলছে। ফাংশনালিজমের কথা মনে পড়ছে? পার্টস, সিস্টেম, ফাংশন। দিদি দরজাটা একটু টেনে দে না। Malinowski gives importance to needs of individual, that is functionalism is called psychological functionalism. Okay, also his needs are biological and are satisfied by culture, biocultural functionalism already পড়েছি। দেখি নতুন যদি কিছু পাই। মেথোডোলজিতে লেখা রয়েছে 3 kind of needs, basic biological needs, instrumental derived needs, integrated needs। জাস্ট 3টে মেথোডোলজি আমরা মুখস্থ করে নেব, মেথোডোলজি আমরা ডিপে যাব না, মুখস্থ করে নেব যে এই মেথোডোলজি গুলো কোন কোন মেথোডোলজির কথা উনি বলেছিলেন। বায়োলজিক্যাল বেসিক নিডস এর 7টা বায়োলজিক্যাল নিডের কথা বলেছিল, রিগার্ডেড অ্যাজ বেসিক ফুলফিলমেন্ট বাই কালচারাল মেকানিজম। পড়ে ফেলেছি আমরা অলরেডি। বায়োলজিক্যাল নিডস এর মধ্যে কি কি পড়ে সেই লিস্টটাও তোমাদের দেখিয়ে দিয়েছি। দেখো ঠিক এই 7টা জিনিসই ছিল, ঠিক আছে। ইনস্ট্রুমেন্টাল বা ডিরাইভ নিডস এর মধ্যে কি বলছে? আফটার বেসিক নিডস কাম ইনস্ট্রুমেন্টাল অর ডিরাইভ নিডস। তার মানে দেখো বেসিক নিডস গুলো মিটে যাওয়ার পরে আমাদের কিছু অন্যান্য নিডস আসে। দিস নিডস আর কনসার্নড উইথ অ্যারেঞ্জিং দ্য মিনস ফর স্যাটিসফাইং এন্ডস। আগের লাইনে যেটা বললাম যে প্রাইমারি নিডস গুলো মিটে যাওয়ার পর নতুন কিছু নিডস আসে, এটা হচ্ছে সেটাই যে তার মানে আমাদের বেসিক নিডস মিটে গেলে কিছু ডিরাইভ নিডস জন্ম নেয়। ঠিক মেথোডোলজির মধ্যে আমরা যেটা পাচ্ছিলাম, বায়োলজিক্যাল নিডস, ইনস্ট্রুমেন্টাল অর ডিরাইভ নিডস আর লাস্টে হচ্ছে ইন্টিগ্রেটেড নিডস। দেখি ইন্টিগ্রেটেড নিডস এ কি লেখা রয়েছে। আচ্ছা, 4 ইনস্ট্রুমেন্টাল নিডস এর উনি কথা বলেছেন। এক, ইকোনমিক, মানে আমরা এখনো ইন্টিগ্রেটেড এর ভেতরে ঢুকিনি, এখন আমরা ইনস্ট্রুমেন্টালের ভেতরেই রয়েছি বা ডিরাইভের মধ্যেই রয়েছি। পলিটিক্যাল, এডুকেশন, সোশ্যাল কন্ট্রোল, এইগুলো হচ্ছে আমাদের ছিল বেসিক নিড,
যেই মুহূর্তে সেগুলো পূরণ হয় কালচারের দ্বারা, আমরা কালচারের উপর আরো কিছু ডিরাইভ নিড চাপিয়ে দিই। সেগুলো হচ্ছে এগুলো: ইকোনমিক নিড, পলিটিক্যাল নিড, এডুকেশন নিড, সোশ্যাল কন্ট্রোল নিড, যে আমাদেরকে কন্ট্রোল করুক অ্যাজ আ স্টেট। So according to Malinowski, these four needs have institutions attached. All these institutions must be integrated. স্বাভাবিক, কেউ বলতে পারবে না যে ইকোনমির সাথে পলিটি যুক্ত না, কেউ বলতে পারবে না যে পলিটির সাথে এডুকেশন যুক্ত না, আর কেউ বলতে পারবে না যে এই তিনটে সোশ্যাল কন্ট্রোলের সাথে যুক্ত না। ফর এক্সাম্পল, পলিটিক্স আমাদের ইকোনমিকে কন্ট্রোল করে, এডুকেশন বা সরি পলিটিক্স আমাদের এডুকেশনকে কন্ট্রোল করে, আর এই এডুকেশন, পলিটিক্স, ইকোনমি পুরো সমাজটাকে কন্ট্রোল করে। চারটের মধ্যে ইন্টিগ্রেশন পেলে দেখো পুরোটাই কিন্তু আমরা এখনো নিডস এর মধ্যেই আছি। কিভাবে ম্যালিনোস্কি কালচারটাকে নিডস এর ফুলফিলমেন্ট হিসাবে দেখছে বা দেখাচ্ছে, ইন্টিগ্রেটেড নিডস এর মধ্যে চলে এসেছি, মানে ওনার যে মেথোডোলজি তার 3rd নম্বরে চলে এসেছি। সেইখানে কি বলছে, কনসার্ন উইথ ইন্টিগ্রেশন অফ ডিফারেন্ট পার্টস। ইন্টিগ্রেটেড মানে কি, যুক্ততা, ঠিক আছে, যে ঐক্যবদ্ধতা। দিস নিডস আর নর্মস, ভ্যালুজ, ভার্চুস, রিলিজিয়ন্স এন্ড ম্যাজিক। এইগুলো হচ্ছে আমাদের এক একটা নিডস এর ধরন। রিলিজিয়ন আর ম্যাজিক কিভাবে আমাদের নিডস পূরণ করে আমি বলছি। ওনার একটা বই ছিল ওই অস্ট্রেলিয়ান অ্যাবরিজিনস বা ট্রোব্রিয়ান অফ আইল্যান্ড এরকম বলে, সেখানে ম্যালিনোস্কি লিখছেন আমরা ম্যাজিক কেন করি। আমি অলরেডি ম্যাজিক পড়িয়েছি, আমি বলেছি যে ম্যাজিক দু ধরনের হয়, একটা হচ্ছে যেটা আমরা পজিটিভ সেন্সে ধরি, একটা যেটা নেগেটিভ সেন্সে ধরি। ব্ল্যাক ম্যাজিকের কথাই কিন্তু আমরা এখানে বলছি। ম্যাজিক কেন করি, আমাদের কোনো একটা রাগ কোনো মানুষের ওপর, সেটাকে আমরা মেটাতে চাই, মেটাবো কি করে, সেই কারণে আমরা ম্যাজিকটাকে ব্যবহার করি, যে তার একটা কোনো ক্ষতি হোক। ওই যে ট্রেনে সাঁটানো থাকে না, যে দাম্পত্যের সমস্যা বা হচ্ছে অর্থনৈতিক সমস্যা, এই সমস্যা সেই সমস্যা, আসুন জিন বশীকরণের মাধ্যমে 3 থেকে 4 ঘন্টার মধ্যে ফল পান, কি সেগুলো আমাদের নিডস। সেই নিডসটা পূরণ করার জন্যই কিন্তু এই ম্যাজিকের উৎপত্তি। আর আমাদের যে ইডিওলজিক্যাল নিড সেটা পূরণ করার জন্য এই রিলিজিয়ানের উৎপত্তি। তো এটা জাস্ট আমি একটা এক্সাম্পল দিলাম। তাহলে এগুলো একসাথে সব কাজ করে আমাদের নিড গুলো পূরণ করার জন্য। টেন টু ইন্টিগ্রেট উইথ ডিফারেন্ট পার্টস অফ সোসাইটি, এবং সমাজের এই বিভিন্ন ধরনগুলোকে এটা একসাথে ধরে রাখে। Hierarchy of needs according to Malinowski, basis of all society, biological system. Although biological system is basis, does not mean that he reduced everything to biological needs. He placed instrumental needs above biological needs above. দেখো এখানে একটা সুন্দর করে চার্ট দিয়ে দিয়েছে। একদম নিচে থাকে আমাদের বায়োলজিক্যাল নিডস, তার উপরে থাকে ইনস্ট্রুমেন্টাল নিডস, তার উপরে থাকে ইন্টিগ্রেটিভ নিডস। বোঝা গেল? বায়োলজিক্যাল নিডস বলতে 7টার নাম বলেছিল, সেই শেল্টার, রিপ্রোডাকশন। ইনস্ট্রুমেন্টালের আন্ডারে বললো 4টের কথা, ইন্টিগ্রেটিভের আন্ডারে বললো আরো 4-5টার কথা, যেখানে উনি ওই নর্মস, ভ্যালুজ, ভার্চু, রিলিজিয়ন, ম্যাজিকের কথা বললেন। আর ইন্টিগ্রেটেডে কি বললেন, যে পুরো পার্টস গুলো একে অপরের সাথে জড়িত থাকে, কানেক্টেড থাকে। এখানে উনি আরেকটা সুন্দর করে ভাগ দিয়েছেন, দেখো সোসাইটি কন্টিনিউস। এখানে লেখাটা কোথায় ছিল, সোসাইটি কন্টিনিউস, এই যে কন্টিনিউয়েশন অফ সোসাইটি, এইখানে লেখাটা ছিল হচ্ছে সবার উপরে, আর এই চার্টটায় কন্টিনিউয়েশন অফ সোসাইটিটা দেখো সবার নিচে। ঠিক আছে, তাহলে আমরা উপর দিয়ে আসি। নিড, ক্যারেক্টার, তার মানে আমি একটা হিউম্যান বিইং, আমার একটা নির্দিষ্ট ক্যারেক্টার আছে, আমার একটা নির্দিষ্ট নিড আছে, ঠিক। পার্সোনাল নর্মস, তাহলে আমার এই ক্যারেক্টারের যে নিডটা সেটাকে পূরণ করার জন্য যেটা জন্ম নেয় সেটা হচ্ছে নর্মস। যে আমার একটা মানুষ, আমার খুব খেতে ইচ্ছা করছে, তুমি একটা বিয়ে বাড়িতে গেছো, তোমার খিদা পেয়েছে, তুমি ঝাঁপিয়ে পড়ো খাবারের উপর না, তুমি অপেক্ষা করো। যারা খেতে বসে তাদের পেছনে দাঁড়িয়ে থাকো, যে কতক্ষণে তারা উঠবে আর আমি বসবো, মনে মনে বলতে থাকো এতক্ষণ ধরে কি হারছি, বাচ্চা এটা উঠতে পারছে না, খিদা পেয়ে গেছে। নর্মস, যে আমরা আমাদের নিজেদেরকে নির্দিষ্ট কালচার বা নর্মস বা নিয়মানুবর্তিতার মাধ্যমে বেঁধে রাখি। তাহলে এইগুলো হচ্ছে এক একটা যন্ত্র, অ্যাপারেটাসের বাংলা হচ্ছে যন্ত্র। তাহলে এই কালচার, সেটা পার্সোনাল হোক বা নর্মস অনুযায়ী হোক, আমাদেরকে একটা যন্ত্রের মাধ্যমে বেঁধে রাখছে, যাতে আমরা আমাদের নিডস গুলো পূরণ করার জন্য যখন তখন ঝাঁপিয়ে পড়ি না। ঠিক আছে, যেমন অনেকে বলে যে খিদা পেয়েছে তো ঝাঁপিয়ে কেন পড়বো, অপেক্ষা করো, তুমি কি পশু নাকি। তো বিষয়টা সেটাই, যে আমাদের যে নিড গুলো আছে, আমাদের যে ক্যারেক্টারিস্টিক্স যেগুলো আছে, সেগুলোতে পার্সোনাল আর নর্মস অনুযায়ী ভাগ করেছে, এবং সেই দুটো একসাথে মিলছে যন্ত্রের মাধ্যমে।
সেই অনুযায়ী যে যন্ত্র আমাদের যেইভাবে অ্যাক্টিভিটিস করতে বলে সেই অনুযায়ী আমরা অ্যাক্টিভিটি করি, সেটাকেই আমরা ফাংশন বলছি। আর সেই ফাংশনটা পূর্ণ হয় বলেই সোসাইটি কন্টিনিউ করছে। দেখো খুব শক্তও না, খুব সহজও না, দুটো জাস্ট ভাগ করেছে, যে নিড আর ক্যারেক্টার, যে আমাদের যে নিড আর আমাদের যে পার্সোনালিটি, সেইটাকে আবার হচ্ছে বলছে যে নিডটা কেমন নিড, পার্সোনাল নিড, আর ক্যারেক্টারটাকে কেমন ক্যারেক্টারে রাখছে, নর্ম মেনে যে ক্যারেক্টারটা চলে সেটার আন্ডারে রাখছে। সেই দুটোকে একসাথে যন্ত্রের মধ্যে বেঁধে দিচ্ছে, অ্যাপারেটাস, যে একটা নির্দিষ্ট যন্ত্র। যন্ত্রের কাজ কি, যে নির্দিষ্ট কাজ বলে দেওয়া, সেগুলো করবে। তাহলে অ্যাপারেটাস বা যন্ত্র আমাকে যে অ্যাক্টিভিটি গুলো বলছে আমি সেগুলো করছি, সেই অনুযায়ী ফাংশন ফলো হচ্ছে বলেই সোসাইটিতে নিয়ম আছে। ফর এক্সাম্পল, চুরি করা মহাপাপ, চুরি করলে তুমি সাজা পাবেই। তার মানে আমাকে বলছে যে তোমার যদি পেটে খিদে থাকে তুমি ঝাঁপিয়ে পড়ে পাউরুটি নিয়ে দৌড়াতে পারবে না। যদি তুমি পাউরুটি নিয়ে দৌড়াও তাহলে পেছনে একটা শশী কাপুর আছে, সে তোমার পায়ে গুলি করবে এবং তুমি তাতে মরে যেতে পারো। তার মানে নির্দিষ্ট নর্মের মাধ্যমে আমাকে বেঁধে রাখছে, নির্দিষ্ট যন্ত্রের মাধ্যমে আমাকে বেঁধে রাখছে, যাতে আমি আমার বেসিক নিড গুলো পূরণ করার জন্য ঝাঁপিয়ে না পড়ি। কারণ আমি যদি ঝাঁপিয়ে পড়ি, সমাজের প্রত্যেকটা মানুষের যখন নিডস তৈরি হবে সে ঝাঁপিয়ে পড়বে, সোসাইটিটা নির্দিষ্টভাবে কন্টিনিউ করতে পারবে না, সোসাইটি ভেঙে পড়বে। যে এক্সাম্পলটা আমি দিলাম কোন বইয়ের এক্সাম্পল? বিশ্বজিৎ, পাউরুটি চুরি করে পালালো, পেছনে শশী কাপুর গুলি করলো, পায়ে গুলি লাগলো, ছেলেটা মরে গেল। কোনো আইডিয়া নেই দাদা। তোমরা সিনেমা দেখো না নাকি? কে বলতে পারবে বলো? তোমরা দিওয়ার দেখোনি? কি দেখলে তাহলে? দিওয়ার দেখবে? নতুনটা দেখেছি। না না, নতুনটা ভালো, পুরোনোটা অবশ্যই দেখবে। ঠিক আছে, আজ মেরে পাস বাংলা হ্যায়, গাড়ি হ্যায়, ব্যাংক ব্যালেন্স হ্যায়, তোমারে পাস ক্যা হ্যায়, এটা একটা থিওরি যে মানুষ ম্যাটেরিয়ালিস্টিক, আমরা ম্যাটেরিয়াল জিনিসে বিশ্বাসী। মানে আমি একটা অন্য প্রসঙ্গে গেলাম, যে ওর কাছে কত ব্যাংক ব্যালেন্স আছে, টাকা আছে, সেটা দিয়ে মাপছে যে ও কতটা হ্যাপি। উল্টো দিকে শশী কাপুরের ডায়লগ কি ছিল, মেরে পাস মা হে, আর ও সাবজেক্টিভ ওয়েতে মাপছে যে হোয়াট ইজ হ্যাপিনেস। এগুলো একটা থিওরি। হ্যাঁ, বলো ম্যালিনস্কিতে কি বুঝলে? আপাতত ক্রিটিসিজমে ঢুকছি না। একটা জিনিস তোমাদের বলে রাখি, সেটা হচ্ছে যে যা যা পড়ালাম, যা যা বোঝালাম, কোনো বইতে এত সুন্দর করে সাজানো পাবে না। আমি নিজে সেই কারণে একটা হ্যান্ড রিটেন নোটস আর একটা পাওয়ার পয়েন্ট বেছে নিয়েছি, কারণ আসলে বিষয়টা খুব ছোট। ওই যে বললাম যে কেউ যদি চায় তাহলে সে অনেক বড় করে বুঝতে পারে, আর কেউ যদি চায় অনেক ছোট করে বুঝতে পারে। আসলে বিষয়টা ছোট, তুমি যদি শান্ত মনে বসো তাহলে বুঝতে পারবে এক লাইনে। শুভজিৎ, এক লাইনে বলছি, হ্যাঁ, যে কিভাবে একদম অ্যাকর্ডিং টু ম্যালিনস্কি culture is to be used as a fulfillment of human needs or basic needs. বেসিক নিডস মানে যখনই আমাদের বেসিক নিডসটাকে আবার উনি ভাগ করে দিয়েছেন তিনটে, যে যখনই আমাদের বেসিক নিডস পূরণ হচ্ছে তখন আমাদের আরো কিছু ডিরাইভ নিডস আসছে, সেটাকে উনি কি ইন্টিগ্রেটেড না ইনস্ট্রুমেন্টাল বলছেন। আর সেই ইনস্ট্রুমেন্টাল নিডস আর বায়োলজিক্যাল নিডসকে যারা ধরে রাখছে সেটাকে উনি ইন্টিগ্রেটেড নিডস বলছে, যার আন্ডারে পড়ছে নর্মস, রিলিজিয়ন, ইটিসি। ব্যাস এইটুকু তো হলো ম্যালিনস্কি।